গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আপনারা শুনছেন আশাপূর্ণা দেবীর লেখা প্রথম প্রতিশ্রুতি। আজ ৩৩ পর্ব। কাটে দিন, কাটে রাত্রি। সংঘর্ষটা আজকাল কম, কারণ সত্যর একটা কাজ বেড়েছে। সে কাজ সুবর্ণ। সুবর্ণর মধ্যে বুঝি নিজের জীবনের সম্পূর্ণতা দেখবে সত্য। তাই ছোট্ট থেকেই তার ভাঙাচোরা খণ্ডগুলো জড়ো করে পালিশ করতে চায় সে, নকশা কাটতে চায় তাতে। এদিকে নবকুমারেরও প্রাণপুতুল সুবর্ণ। অতএব সুবর্ণই এখন দুজনের মাঝখানে একটি মনোরম সেতু। নবকুমার ডাকে, এই শুনছ তোমার মেয়ের বাক্যি? সত্য ভ্রুভঙ্গি করি বলে, তুমি শোনো। নবকুমার হাসে, আমার তোমার বাক্যি শুনতে শুনতেই জীবন ওষ্ঠাগত। সত্য হাসে, তোমার জামাইয়ের কপালে আবার বিধাতা কি লেখন লিখেছে দেখো। নবকুমার রসিকতা করে বলে, তা সে কপাল শ্বশুর বেটার চাইতে কোনো না এক কাঠি সরেস। মেয়েকে আবার মা মস্ত বড় বিদ্যাবতী করে তুলবে। তা এসব রসিকতাই, সংঘর্ষ নয়। সুবর্ণ যেন সংসারের তপ্ত বালুকায় এক টুকরো স্নিগ্ধ ছায়া। আচ্ছা, এই ছায়াটুকু কি মেয়ে মাত্রেই? তাই কি মেয়েকে লক্ষ্মী বলে, স্ত্রী বলে? অন্তত সুবর্ণর ক্ষেত্রে এগুলো সফল হয়েছে। তাই সত্যর জীবনে যেন কিছুটা স্তিমিত শান্তি এসেছে। অবশ্য ওরই মধ্যে একবার ছেলেদের কলেজে পড়া নিয়ে সংঘর্ষ উঠেছিল, তবে সেটা টেঁকেনি। নবকুমার বলেছিল, ছেলেরা এন্ট্রান্স পাশ করেছে শুনে সাহেব তো মহা খুশি। বলে, দুই ছেলে একসঙ্গে পাশ করেছে, গুড। তাদের নবকুমারবাবু আমি থাকতে থাকতে অফিসে ঢুকিয়ে দিয়ে যাই। সত্য কথার মাঝখানে বলেছিল, পাগল। পাগল? পাগল মানে? নবকুমার অবাক হয়ে গিয়েছিল। ভেবেছিল খবরটা দেওয়ার পরই সাহেবের মহানুভবতা নিয়ে বেশ কিছুক্ষণ আলোচনা করতে পারবে। তারপর অফিসের সহকর্মীরা নবকুমারের সৌভাগ্যে কতটা ঈর্ষান্বিত হবে সে প্রসঙ্গ নিয়ে হাসাহাসি করবে। কিন্তু চিরাচরিত বিরুদ্ধতার নীতিতে সত্য এই সৌভাগ্য সংবাদের ওপরও অগ্রাহ্যের ঝাপটা মারে। বলে, পাগল? নবকুমার বলে, পাগল মানে? মানে ওরা এখন চাকরি করবে না, পড়বে। পড়বে? আর কত পড়বে? আর চাকরির জন্যই তো পড়া। তাই যখন হয়ে যাচ্ছে। সত্য এবার নবকুমারের দিকে শীতল দৃষ্টি নিক্ষেপ করে বলেছিল, না, চাকরির জন্যে পড়া নয়, মানুষ হওয়ার জন্যে পড়া। তাছাড়া সাধন উকিল হবে, সরল ডাক্তার। সাধন উকিল হবে, সরল ডাক্তার, একেবারে চাঁদ চাওয়া বাসনা। নবকুমার তীব্রস্বরে বলে, কোথায় দুজনে দুমুঠো টাকা ঘরে আনবে তা নয়, ঘরের কড়ি খরচা করে ওদের এখন বিদ্যে দিগ্গজ করে তুলতে হবে। লক্ষ্মী ছাড়া বুদ্ধি আর কাকে বলে? তোমায় ওদের পড়ার জন্য আর এক পয়সাও খরচ করতে হবে না। আমায় করতে হবে না? চমৎকার। টাকাটা তাহলে আসবে কোত্থেকে? সত্যবতী নিশ্চিন্ত স্বরে বলেছিল, ওরা ছেলে পড়িয়ে কলেজের মাইনে জোগাড় করবে। সত্যবতী এই ঘোষণাটি উচ্চারণ করে কথায় পূর্ণচ্ছেদ টেনে চলে যাচ্ছিল। নবকুমার সব্যঙ্গে বলে ওঠে, ছেলে পড়িয়ে? গল টিপলে দুধ বেরোয়, কে ওদের মাস্টারি চাকরি দেবে? সত্য হঠাৎ হেসে উঠে বলে, হোমা, সে কি গো, আপিসে চাকরি দিতে চাইছিল? সেটা ওদের মুখ দেখে নয়, আমার খাতিরে। তাহলে ধরে নাও আমারও কোথাও কিছু খাতির আছে? তা আশ্চর্য নেই। নবকুমার সক্রোধে বলেছিল, তুমি যে তলে তলে কি করে বেড়াও তুমিই জানো। 7টা বেটার ছেলের কান কাটতে পারো তুমি। রেগেছিল, তবে পরাভব যে নিশ্চিত সেটাও বুঝে নিয়েছিল। শেষ চেষ্টা আক্ষেপ প্রকাশ। সাহেবকে যে কোন মুখে মুখ দেখাবো তাই ভাবছি। ভাববার কিছু নেই, সত্য বলেছিল। বলো, ওদের মায়ের ইচ্ছে আরো লেখাপড়া করে। সে কথা বলা মানেই তো বোঝানো যে আমি পরিবারের কথাই চলি। তা সে কথা ভাবলেও দোষ নেই,
সত্য হেসেই উঠেছিল। ওদের সমাজে পরিবারই সর্বেসর্বা, পরিবারের কথায় উঠে বসে ওরা। ও, তুমি ওদের দেশে গিয়ে ওদের সমাজ সংসার দেখে এসেছ? সত্য একটু হেসে বলেছিল, সবই কি আর চোখে দেখে তবে শিখতে হয়? চোখে না দেখে শেখা যায় না। অতঃপর ছেলেরা কলেজে ভর্তি হল এবং সুবর্ণ মায়ের কাছে অ আ শিখতে শুরু করল। সদু বেড়াতে আসে মাঝে মাঝে, দেখে গালে হাত দেয়। এক ফোঁটা মেয়েকে তুমি অক্ষর পরিচয় করাচ্ছ বউ? 5 পানা দিলে বিদ্যে ছুঁতে আছে? সত্য মৃদু হেসে বলে, সে ছেলেদের ছুঁতে নেই, মেয়ের আবার নিয়ম। ওকে তো আর তোমরা হাতে খড়ি দিতে দেবে না। তা তোমার বুড়ো বয়সের আল্লাদিকে তাই দিতে বরং, তোমার তো সবই গাজুরি। বলে সদুয়ে হেসেছে। সদু চিরকালই হাসে, এখনও তার হাসির কামাই নেই, তবে ধরন বদলেছে। সদুর দেহে মেদের সঞ্চার হয়েছে, সদুর মুখে পরিতৃপ্তির মসৃণতা। সদু গল্প করে, আমার বড় ছেলেটা, আমার সেজ মেয়েটা। বলে, মেজ মেয়ে বোধহয় শ্বশুরবাড়ি থেকে আসবে। সদুর সতীন তাহলে সত্যিই মরেছে? সেই পরলোকগতার পরিত্যক্ত রাজ্যপাট নিয়েই সদুর রাজাগিরি? না, তা নয়। সদুর সতীন বেঁচে আছে, বরং ভালোই আছে। রোগটা একটু সেরেছে, চেহারা একটু ফিরেছে। রাত দিন বলে, দিদি তুমি যাই এসেছিলে তাই তোরে গেলাম। বলে, ওই কষায়ের হাতে পড়ে সারা জীবনটা শুধু জ্বলে পুড়ে মরেছি দিদি। যত্ন যে কি বস্তু তা তুমি আসার আগে কখনো জানিনি। গরিবের ঘরে বাপ মা মরা মেয়ে, তারা পার করেছিল না দূর করেছিল। তুমি বোধহয় আমার 8 জন্মের মা ছিলে। সদু হেসে বলে, মরণ আর কি, কাকে কি বলতে হয় তা জানিস না? সতীনকে মা? কিন্তু সতীনকে সদু সত্যি মেয়ের অধিক যত্ন করে। যে মানুষটা আস্ত এত বড় একটা সংসার সদুকে ভোগ করতে দিয়েছে, তার উপর কৃতজ্ঞ থাকবে না সদু? মুকুন্দ বলেন, কি গো, তুমি যে দেখি অসাধ্য সাধন করতে পারো, মরাটাকে যে দিব্যি সারিয়ে তুললে। মরা হবে কেন? তোমার অছেদ্যা অযত্নায় ঘুণ ধরে যাচ্ছিল। ঝঙ্কার দিয়ে ওঠে সদু নিজস্ব স্বভাবে। শুকনো গাছটাতেও নিয়মিত জল দিলে ফুল ধরে, বুঝলে? তা তো বুঝলাম। মুকুন্দ ভারী যেন একটা রহস্যের ভঙ্গিতে বলেন, সতীন কাঁটাকে জিইয়ে তুলছ, ফিরে উল্টে তোমায় বিঁধবে না তো আবার? সদু বলে, বেঁধার ভয় সৌদামিনী করে না। কণ্টক সজ্জাতেই তো জীবন গেল। মুকুন্দ বিগলিত মুখে বলেন, এখন তাই ভাবি কি কাজই করেছি এতকাল। এমন একটা গৃহিণী ঘরণী পরিবার থাকতে শুধু একটু আনমনা হয়। বলে, মামা মামির জন্য একটু কষ্ট হয়। মামি তো গতরটি নাড়তে চাইতো না, এখন হাড়ির হাল হচ্ছে আর কি। মুকুন্দ সতেজে বলেন, তা তাদের ব্যাটা ব্যাটার বউ থাকতে যদি হাড়ির হাল হয় তো বলতে হবে অভাগ্যের কপাল, সে দায়িত্ব তোমার নয়। নয় বা বলি কি করে, অসময়ের আশ্রয়দাতা তো বটে। মামি না টানলে কোথায় ভেসে বেড়াতাম কে বলতে পারে। এই কথাগুলো মুকুন্দর গায়ে লাগে। অতএব আরও সতেজে তিনি উত্তর দেন, টেনেছেন তোমার দরকারে নয়, নিজের দরকারে। তাছাড়া যার হাঁড়িতে যার যতদিন অন্ন মাপা থাকে কেউ রদ করতে পারে না, এ হচ্ছে শাস্ত্রের কথা। শাস্ত্রবাক্যের পর বোধ করি আর তর্কের সাহস হয় না সদুর। অথবা অনেক দুঃখের শেষে এই পাতার আশ্রয়টুকু হারাবার ভয়। মামা মামির কথা মনে পড়লে মন কেমন করে না তা নয়, কিন্তু আবার সেখানে ফিরে যাবার কথা ভাবতেও গা শিউরোয়। তা গা শিউরোয় সকলেরই। নবকুমার পর্যন্ত এখন শহর জীবনের সুবিধে স্বাচ্ছন্দ্যে এমনই অভ্যস্ত হয়ে গেছে যে দেশে যাবার নাম করে না। কিন্তু আর এই নিশ্চিন্ত জীবন রইল না। হঠাৎ এলো বিপর্যয়। খবর এলো নীলাম্বর বাণুজ্যে মৃত্যুশয্যা নিয়েছেন। খেয়ে উঠে ঘাট থেকে আঁচিয়ে ফিরছিলেন, হঠাৎ ঘাড় লটকে অজ্ঞান। কেউ বলছে সন্ন্যাস রোগ, কেউ বলছে ভূতে পাওয়া।
তবে বাঁচার আশা আর নেই। খবর পেয়ে নবকুমার উথলে উথলে কাঁদতে থাকে এবং এ যাবৎকালে যে কোনোদিনই পুত্র কর্তব্য পালন করেনি সেই কথা তুলে ইনিয়ে বিনিয়ে বিলাপ করতে থাকে। তার সঙ্গে এই আমেজটুকুও থাকে যে পরিবারের প্ররোচনাতেই তার এই অকর্তব্য আর অকৃতজ্ঞতা। সত্য একটা ছোট তোরঙ্গে কয়েকটা কাপড় চোপড় পুড়ে নিচ্ছিল। নবকুমারের শোক উদ্দাম হয়ে উঠছে দেখে উঠে এলো। কঠিন গলায় বলে উঠল, তা স্ত্রৈণ পুরুষের তো এরকম হবেই। সে পুরুষের তুলনা ভেড়ার সঙ্গে। কেঁদে হাট বাঁধি আর কি হবে? এক্ষুনি যাতে যাওয়াটা হয় সেই ব্যবস্থা করো। কাঁদবার জন্য অনেক সময় পাবে এরপরে। নবকুমার গলা ঝেড়ে নিয়ে বলে, আমি তো এক্ষুনি রওনা দিচ্ছি। তুমি একা নও, আমিও যাব। তুমি তুমি যাবে? অবাক হচ্ছ কেন? কথাটা খুব আশ্চর্যই লাগছে। না মানে তুমি এখন হঠাৎ যাবে কি করে? সামনে ওদের এক্সামিন। ওদের এক্সামিন ওরা দেবে, তার জন্য আমার আটকাচ্ছে কিসে? আহা, বলি ভাত জল তো দিতে হবে ওদের। সে ওরা দুভাইয়ে দুটো ফুটিয়ে নিতে পারবে, সব গুছিয়ে বলে দিয়েছি। অর্থাৎ যা ব্যবস্থা করবার সব করে ফেলেছে সত্য এই ঘণ্টার মধ্যে। নবকুমার হাঁ হাঁ করে ওঠে, ওরা নিজেরা? তার মানে তো আরেকটা বিপদ ডেকে আনা। সব তাতেই গা জোর। তার থেকে সদুদির কাছে থাক কদিন। না না। কেন না? কেন কেন কি বৃত্তান্ত এত কথা কওয়ার সময় নেই এখন। বেশ, কুটুম বাড়িতে যদি আপত্তি থাকে নিতাইয়ের বউ ডাল তরকারি দিয়ে যাক, ওরা শুধু দুটো ভাত সেদ্ধ করে। থামো তো তুমি। তুচ্ছ ব্যাপারটাকে এতখানি করে তুলো না। যে কদিন আমি না আসতে পারি শুধু ভাতে ভাতেই খাবে, ব্যাস। নবকুমার আবার ডুকরে ওঠে, কদিন থাকতে হবে জানো তুমি? আবার যদি ভালো মন্দ কিছু হয়? যা হবে তা হবেই, আগে থেকে ভেবে লাভ। এরপর এলো সদু, শুকনো মুখে বলল, বউ, আমিও যাই তোমাদের সঙ্গে। সত্য একবার সেই শুকনো মুখটার দিকে তাকালো, ভাবল এই শুষ্কতা কি শুধুই নিকট আত্মীয়ের জীবন মরণ নিয়ে দুশ্চিন্তায়, নাকি অন্য কিছু? সদু কি ভয় পাচ্ছে এরা সদুকে রোগীর সেবার জন্য ঠেলে দেবে? ভয় পাচ্ছে বাইরে কেউ ঠেলা না দিলেও ঠেলার হাত এড়াতে পারবে না সে। ভেতরের ঠেলায় সত্য কি বুঝল কে জানে। বলল, না ঠাকুরজি, তোমার আর এখন গিয়ে কাজ নেই, আমরাই তো যাচ্ছি। তাহলেও আমার একটা কর্তব্য তো আছে। থাক ঠাকুরজি, অনেক সমুদ্র পার হয়ে সবে একটু মাটি পেয়েছ, এখন আর নড়াচড়ায় কাজ নেই। সদু অবাক হয়। এ ধরনের কথা সত্যর মুখে যে বড় দুর্লভ। সদুর সতীনের ঘর করতে যাওয়াটা যে সত্যের সমর্থন পায়নি, এ কি সদু বোঝে না? তবেটা কি সত্য নিজেও ভাবে, ভেবে ঠিক করতে পারে না সদুর প্রতি তার সেই ঘৃণা আর ধিক্কারের ভাবটা চলে গেল কি করে, আর কবেই বা গেল। এখন দেখছে সে জায়গায় এসেছে যেন করুণা, মমতা। চিরবঞ্চিত সদুর মুখের পরিতৃপ্তির ছাপটাই কি সত্যর পাথর মনকে গলিয়েছে, নাকি আজকের সদুর মাতৃমূর্তি দেখে উপলব্ধি করছে সত্য কত বঞ্চিত ছিল সদু? ভেতরের কথা ভেতরেই জানে, তবে আজকাল সত্য সদুকে মমতা করে, এখনো করল। সত্য তার বারুইপুর যাওয়াটা সমর্থন করল না দেখে কৃতজ্ঞতায় চোখে জল এলো সদুর। সেই চোখ মুছে বলল, মামি ভাববে সদু কত বড় বেইমান। সত্য মৃদুস্বরে বলে, প্রাণ উৎসর্গ করেও কেউ কারু ভাবার বলা আটকাতে পারে না ঠাকুরজি, ও নিয়ে মন খারাপ করো না। ছেলে দুটো রইল, একটু দেখো শুনো। শুধু আক্ষেপের সুর তুলে, দেখাশুনোর আর পথ কোথায় রাখছিস বউ? সপাকের ব্যবস্থা করে যাচ্ছিস শুনছি। কেন, পিসির কাছে দুদিন খেলে কি ওদের জাত যেত? সত্য একটুক্ষণ চুপ করে থাকে, তারপর আস্তে আস্তে বলে, জাত যাওয়ার কথা নয় ঠাকুরজি, নিজের ভার যে নিজে বইতে হয় এইটুকু শুধু ওদের শেখাতে চাই আমি। ওরা যেন ওদের বাপের মতো অসার না হয়।
পাড়ার কয়েকজন প্রবীণ ব্যক্তি ঘরবার করছিলেন এবং ভেতরে মহিলাকুল এলোকেশীর পুত্রভাগ্যের নিন্দাবাদে পঞ্চমুখ হয়ে উঠেছিলেন। এলোকেশীয় নিঃসংশয় হয়েছিলেন তার গোবর গণেশ ছেলেকে বউ হারামজাদি আসতে দেবে না, ছেলে থাকতে ছেলের হাতের আগুন পাবে না মানুষটা, এই আক্ষেপে তৎপর হচ্ছিলেন এলোকেশী মানুষটার দেহে প্রাণ থাকতেই। এই সময় হঠাৎ একজন ছুটে এসে খবর দিল, ওগো এসেছে। কে? আমার নবু এলো। নবু বউ দুজনেই এসেছে। কে? বউ এসেছে? এলোকেশী কি আশাভঙ্গ হন? ঈশ্বর জানেন। তবে এলোকেশী রোগী ফেলে ঘরের বাইরে এসে দাঁড়ান, আর গরুর গাড়ি থেকে নেমে মানুষ দুটো বাড়ির উঠোনে পা দিতেই চিৎকার করে কেঁদে ওঠেন, ওরে নবা লক্ষ্মী ছাড়া হতভাগা, এই শেষাবস্থা এলি তুই বাপের মরা মুখ দেখতে? এলি এলি তুই একলা এলি না কেন? ওই মায়াবিনী রাক্ষসিনীকে কেন নিয়ে এলি? কি দেখতে এসেছে ও? মজা দেখতে? চিরদিনের দাপুটে শাশুড়ির তেজ দপ্প ভাঙা দেখতে এসেছে? শাঁখা সিঁদুর ঘোঁচা দেখতে এসেছে? সত্য গলায় আঁচল দিয়ে প্রণাম করছিল, উঠে দাঁড়িয়ে শান্ত গলায় বলে, বিপদের সময় অধৈর্য হতে নেই মা, ধৈর্য ধরতে হয়। কিন্তু সে যাত্রা নীলাম্বর মরলেন না। জম যেন বড় একটা কামড় বসিয়ে আবার ফেলে দিয়ে চলে গেল। শুধু কামড়ের দাগটা রইল মোক্ষম। কোমর থেকে নিচের দিকটা সব পক্ষাঘাতে অসাড় হয়ে গেল নীলাম্বরের। কবিরাজ বললেন, এই রোগের এই দস্তুর, তড়িৎ ঘড়ি গেল তো গেল, নচেত পক্ষাঘাত। কিন্তু পাড়ার লোক গালে হাত দিল, বলতে লাগল, ধন্যী বটে এলোকেশী বামনির শাঁখা সিঁদুরের জোর, নইলে সন্ন্যাস রোগ হয়ে কেউ কখনো বাঁচে? হতাশও হলো একটু কেউ কেউ। শাশুড়ি বিধবা হলে ওই অহংকারী শহুরে বউ কিরকম ব্যবহার করবে এবং কলকাতার মোটা মাইনেওয়ালা চাকরি ছেলে বাপের শ্রাদ্ধে কিরকম ঘটাপটাটা করবে, এই জল্পনা কল্পনা করছিল তারা। সেটা আপাতত দেখার সৌভাগ্য হল না। বুড়ো এখন ওই ন্যাকড়ার ফালির মতো লটপটে পা দুখানা আর অবশ কোমর নিয়ে কতকাল বাঁচবে কে জানে। কোবরেজ তো বলেছে এই অবস্থায় দীর্ঘকাল টিকতে থাকতেও দেখা যায়। নবকুমারের ছুটি ফুরিয়ে গেছে, কামায়ে চলছে এখন, কিন্তু আর কতদিন চলবে? আড়ালে আবডালে কথাটা একদিন তুলল নবকুমার। আড়ালেই, কারণ এখন আর রাত্রে একত্র হতে পাওয়া যাচ্ছে না। সত্য সুবর্ণকে নিয়ে শ্বশুরের ঘরের পাশে ছোট্ট একটা ঘরে শুচ্ছে, দু ঘরের মাঝখানে দরজা খুলে রেখে। অতএব দিনের বেলাতেই ঘাটে যাচ্ছিল সত্য, পেয়ারাতলার ঝোপটায় তাকে ধরল নবকুমার। এ কি? ছি! সত্য হাত ছাড়িয়ে নেয়। নবকুমার অপ্রতিভ হাস্যে বলে, তা তুমি যে একেবারে ডুমুরের ফুল হয়ে উঠেছ, দরকারি কথাও তো আছে। সত্য বলে, বলো। বলছি, এবার তল্পি গোটাও, ছুটি তো কবে শেষ হয়ে গেছে। নেহাত সাহেব সুনজরে দেখে, তাই সাহস করে এতদিন কামাই চলছে, কিন্তু মাত্রা রাখতে হবে তো। সত্য একবার আশশাওড়ার বেড়া ঘেরা জঙ্গলটা আর কাঁটা নোটের জঙ্গলে ভরা উঠোনটায় চোখ বুলোয়, একবার রোদে ভরা আকাশটার দিকে তাকায়, তারপর নবকুমারের দিকে তাকিয়ে বলে, তা বেমাত্রা কাজ করবি বা কেন? দুর্গা বলে বেরিয়ে পড়ো এবার। বেরিয়ে পড়লেই তো আর বেরিয়ে পড়া হচ্ছে না, পাঁজিপুতি দেখতে হবে, বাড়িতে মায়ের কাছে থাকতে একটা ঝিয়ের ব্যবস্থা করতে হবে। তোমাকে সেটা জানান দিচ্ছি, মায়ের কাছেও তো রয়েস হয়ে পারতে হবে কথাটা। সত্য শান্ত গলায় বলল, সাহেবের আপিসে চাকরি, ছুটি ফুরিয়ে গেলে অধিক দিন থাকা চলে না, এই কথাটা কচি ছেলেও বোঝে, মাকেই বা বোঝাতে হবে কেন? হবে কেন জানো না, মা চিরকেলে অবুঝ। তোমার দ্বারা যতটি হচ্ছে ততটি ঝিয়ের দ্বারা হবে না, সেটা তো সত্যি। কাজেই ঝিয়ের দ্বারা করাতে হবে কেন? সত্য স্থির গলায় বলে, আমার তো আর আপিসের ছুটি ফুরোয়নি, আমি তো চলে যাচ্ছি না কোথাও। আমি তো চলে যাচ্ছি না, এ কি নিদারুণ বাণী! নবকুমার আকাশ থেকে পড়ে, তুমি যাচ্ছ না?
না, আমি এক্ষেত্রে যাব কি করে? বুঝলাম, মানলাম সেটা অকর্তব্য হবে, কিন্তু ওদিকে ছেলে দুটো কতকাল হাত পুড়িয়ে খাবে? তা যতকাল না তাদের ঠাকুরদার রোগ সারে। ও রোগ আর সেরেছে? নবকুমার আক্ষেপে ডুকরে ওঠে। ও কি সারবার রোগ? এখন শুধু পড়ে পড়ে দিন গোনা। সত্য সামান্য হেসে বলে, তা সে দিন তো কেউ একা বসে গোনে না, দিন গোনার সঙ্গী হতে হয় আত্মীয় বন্ধুর ছেলে মেয়েকে। তার মানে তুমি থাকবে? আপাতত তো যাবার কথা ভাবা চলে না। নবকুমার চোখে অন্ধকার দেখে। নবকুমার যেন অকুল সমুদ্রে পড়ে। সত্য যে এমন একটা অদ্ভুত সংকল্প করে বসে আছে, এ কথা তো স্বপ্নেও ভাবেনি সে। বরং উল্টোটাই ভেবেছিল সত্য কলকাতায় যাবার জন্যে এক পায়ে খাড়া হয়ে আছে, প্রস্তাবটা উঠতে যা দেরি। কিন্তু এ কি? প্রথমটা সত্যর সংকল্পকে অবাস্তব বলে উড়িয়ে দিতে চেষ্টা করে নবকুমার, অসম্ভব বলে অভিহিত করে, তারপর কাকুতি মিনতি করতে থাকে। ছেলেদের মুখ চাইতে বলে, নিজের টাইমের ভাতের কথা তোলে, এবং শেষ অস্ত্র হিসেবে বলে, আর এই যে বলেছিলে সামনের মাস থেকে সুবর্ণকে স্কুলে ভর্তি করিয়ে দেবে, তার কি হবে? তার? সত্য স্থির অবিচল গলায় বলে, হবে না। হবে না? শখ মিটে গেল? শখ? সত্য কঠিন গলায় বলে, তার শখই যদি বলছো তো বলতে হয়, কর্তব্যের কাছে শখ বড় নয়। নবকুমার আবার মিনতি শুরু করে, বারবার বোঝাতে থাকে, ভালোমতো একটা লোকের ব্যবস্থা করে দিতে পারলে মা ঠিক চালিয়ে নিতে পারবে। সত্য একভাবে বলে, তা হয় না। আর আমি যদি বলি সুবর্ণকে ছেড়ে আমি থাকতে পারবো না? ওটা তো বাজে কথা। ছেড়ে থাকতে পারবো না বলে কোনো কথা নেই জগতে, কত কারণেই ছাড়তে হয়। নবকুমার কাঁদো কাঁদো হয়। স্বামী পুত্রকে একেবারে ভাসিয়ে দেবে তুমি? বাবার তো এখন। পাগলামি করছো কেন? ধরো রোগটা যদি আমারই হতো। তারপর যুক্তির পথ ত্যাগ করে এলোমেলো পথ ধরে নবকুমার, বলে, নবকুমারের কিংবা ছেলেদেরই যদি হঠাৎ অসুখ বিসুখ করে? সত্য মৃদু হেসে বলে, সে যদি করে, কপালে যদি তা লেখা থাকে, আমি কি আটকাতে পারব? আটকাতে না পারো, সেবা করতে পারবে, সেটা কি মুশকিল? অত কথাই বা ভাবছ কেন? সহজ সুস্থ মানুষ 3 বাব্যাটায় থাকবে খাবে, এত ভাবনার কি আছে? আর তেমন দরকার হয়তো ঠাকুরজি তো রয়েছেন। নবকুমার এবার মারমূর্তি হয়, প্রায় খিঁচিয়ে উঠে বলে, তা তোমার সেই ঠাকুরঝিটি বা কলকাতায় বসে সুখ করবেন কেন? তিনি এসে মামার সেবা করতে পারেন না? চিরটা কাল এখানে কাটল। সত্য বিরক্ত হয়। নিজের দায় অপরের ঘাড়ে চাপাবো, এমন অন্যায় ইচ্ছে কেন? ঠাকুরঝির করার কথা না আমার করার কথা? নবকুমার অগ্নিশর্মা মুখে বলে, তারও কিছু কম কর্তব্য নয়, যে মামা এতকাল ভাত কাপড় দিয়ে পুষল। থামো, নীচ কথাগুলো আর বলো না। ভাত কাপড়ের কথা যদি বললে তো বলি, তার দামও উসুল করে নেওয়া হয়েছে। পরের বাড়ি খাটলে বরং ভাত কাপড়ের উপর মাইনে বলে হাতে কিছু জমত। চিরকালের স্পষ্ট বক্তা সত্য স্পষ্ট অভিমত প্রকাশে ভয় পায় না, কিন্তু নবকুমার যে রাগ দেখাতে পারছে না। যতবারই ভাবছে সে একলা ফিরে যেতে হবে, আর সেই বাসাবাড়িটায় নিতান্ত বাসাড়ে হয়ে কাটাতে হবে কতকাল কে জানে, ততবারই বিশ্বভুবন অন্ধকার লাগছে তার। এতর পরেও তর্ক করতে ছাড়ে না সে। খোঁটা দিয়ে বলে, এতকাল তো শ্বশুর শাশুড়ি মুখ হতে ইচ্ছে হতো না, হঠাৎ এত ছেদ্দা উতলে উঠল কেন? আর কিছু নয়, টাইমের ভাত রেঁধে রেঁধে আলিশ এসে গেছে, তাই গাঁয়ের বেটাইমের সংসার ভালো লাগছে। ভয় দেখালো, ছেলেরা বড় হয়ে উঠেছে, এখন মায়ের চোখ ছাড়া হয়ে বেশি দিন থাকলে স্বভাব চরিত্র খারাপ হয়ে বসতে পারে। আরও অনেক রকম বলতে লাগলো, উল্টাপাল্টা সামঞ্জস্যহীন। তবু সত্যবতী নিজ সংকল্পে অটল। ছেলেদের স্বভাব চরিত্রের কথা নিয়ে আতঙ্কিত হওয়া দেখে শুধু ভুরু কুঁচকে বলল, তেমন ছেলে যদি মানুষ করে থাকি তো নিজের হাতে খাবারে বিষ মিশিয়ে মেরে ফেলব ছেলেকে, আর নিজে গলায় দড়ি দিয়ে ঝুলব। মোট কথা নবকুমারকে একাই ফিরতে হল।
সুবর্ণ বাবা বাবা করে পথ অবধি ছুটে কাঁদতে কাঁদতে বাড়ি ফিরল। নীলাম্বরকে নিয়ে এখন সদা সর্বদা আর জীবন মরণ সমস্যা নেই। অতএব এলোকেশী পেয়ারাতলার উত্তপ্ত বাদ প্রতিবাদটির মূল রহস্য ভেদ করতে ঘর থেকে বেরিয়ে কাঁঠালতলার ঝরাপাতা পরিষ্কার করতে থাকেন। কিন্তু পোড়া বয়সের এমন জ্বালা কানটা ভোঁতা হয়ে গিয়ে শত্রুতা সাধে, ভালো বুঝতে দেয় না। অগত্যাই জিজ্ঞেস করতে হয়, অত কিসের রাগারাগি হচ্ছিল নবার সঙ্গে? সত্য উত্তর দেয় না তা নয়, দেয়। বলে, ছেলের বউয়ের ঘরোয়া কথা, ও আপনি আর শুনে কি করবেন মা? আপনি? হ্যাঁ, কলকাতা থেকে ফিরে শাশুড়িকে আপনিই বলছে সত্য। এলোকেশী এই মেয়ে মর্দানি দেখে অবাক হয়েছিলেন। বলেছিলেন, মেয়ে মানুষের মুখে বৈঠকখানার ব্যাটার ছেলের মতো আপনি? এই আপনিটা আপনি বলো না বাছা, শুনে গা জ্বলে যায়। সত্য বলেছিল, যা সভ্যতা সৌজন্য তা করতে দোষ কি? ব্যাটার ছেলেরই সভ্য হতে আছে, মেয়ে মানুষের নেই? গুরুজনকে আপনি বলাই তো ভালো। একে হাড় জ্বালানো কথা, তাই সে আপনি। এলোকেশী বেসামাল হন। কোমরের কাপড় গুঁজতে গুঁজতে চিৎকার করেন, ওরে তোর ভেতরটা চিনতে কি আর বাকি নেই আমার? ওই আধমরা শ্বশুরকে ফেলে বাসায় যাবার জন্যে মরছিলি তো কোঁদল করে, বুঝি না কিছু আমি? সত্য প্রায় হাসির সুরে বলে, তা আপনি আর বুঝবেন না কেন? প্রাচীন হয়েছেন, জগতের কত দেখেছেন। দেখেছি, তবে তোর মতন আর দুটো দেখিনি। আর আমার ওই ভেড়াকান্ত ছেলের মতন ছেলেও দুটো দেখিনি। যাবে তো নিয়ে মাথায় করে। সত্য মৃদুস্বরে বলে, না, একাই যাবেন। এলোকেশীর মুখে হাসির আভাস দেখা দেয়, কারণ বউটা এদিকে যত পাজি হোক, কাজে কর্মে চৌকস। ও এসে পর্যন্ত তো এলোকেশীকে কোনো দিকে তাকিয়ে দেখতে হচ্ছে না। অত বড় রুগী, এই সংসার, গরু বাছুর, গাছপালা, হাঙ্গাম তো কম নয়। তাছাড়া মেয়েটার উপর মায়া পড়ে গেছে এলোকেশীর। চলে যাবে ভেবে হাত পা আছড়ানি আসছিল। যাবে না শুনে আহ্লাদ গোপন করতে পারলেন না। ছেলে যে তার চিরকালের পিতৃমাতৃ ভক্ত, সেটি সত্যর কাছে সাড়ম্বরে ঘোষণা করে বান্ধবীদের কাছে বলে বেড়াতে লাগলেন। যাবার জন্যে লাফিয়েছিল হারামজাদি, নবা কান করেনি, মুখে নাতি মেরে একা চলে যাবে বলেছে। সেই নিয়ে ভাই কি ঝগড়া, কা করে তো চিল পড়ে। সত্য অপ্রতিবাদে শুনে যায় এসব কথা, স্থির ধৈর্যে আপন কাজ করে যায়। অবশ্য সত্যর সমবয়সীও আছে কেউ কেউ পাড়ায়। তারা আগে শহুরে বলে সত্যকে ঈর্ষা বিদ্বেষ ও সমীহর দৃষ্টিতে দেখছিল। কিন্তু যখন দেখল নবকুমার চলে গেল সত্যকে রেখে, এবং সত্য ঠিকই তাদেরই মতো জীবনযাত্রার মধ্যে নির্ভুল চলছে, তখন সাহস সঞ্চয় করে হৃদ্যতা করতে এলো। অবশ্যই তারাও নেহাত খুকি নয়। কারো দু একটা জামাই হয়ে গেছে, কারো নাতি নাতনি হয়েছে। সত্তর বেশি বয়সে সন্তান হয়েছে, তাও প্রথমটি নেই, দ্বিতীয় তৃতীয় দুটি ছেলে। কোল পোঁছা এই মেয়েটার কবে বিয়ে হবে কে জানে। তাই সত্যর জীবনে পরিণতি আসেনি। ওরা ওদের পরিণত বুদ্ধি নিয়ে বলে, বাবা, দজ্জাল শাশুড়ি ঢের দেখেছি, বউকাঁটকির শাশুড়িও দেখেছি, তোমার শাশুড়ির মতো এমন শাশুড়ি আর দেখলাম না, কি অকথা কুকথা কইতে পারে। সত্য বলে, ভীমরতির বয়সে অমন কত আজে বাজে কথা বলে মানুষ, আমরাও বুড়ো হলে অবশ্যই তাই বলবো, রাগ করে লাভ কি। ওরা কিছুদিন পরে দেমাকি বলে ত্যাগ করে সত্যকে। ধীরে ধীরে মাস গড়ায়, মাস গড়াতে গড়াতে বছর। নীলাম্বর একই অবস্থায় আছেন, না জীবিত না মৃত। আর তার সঙ্গে আরও একটা মানুষ নিতান্ত কর্তব্যবোধে জীবন মৃত হয়ে পড়ে আছে। নবকুমার মাঝে মাঝে ছুটি ছাটায় আসে, ছেলেরাও আসে, কিন্তু নীলাম্বরের জীবদ্দশায় যে সত্যকে নিয়ে যাওয়া যাবে এই বিশ্বাস আর নেই তাদের। নবকুমার রায় দিয়েছে, ভূতে পেয়েছে ওকে। ওই খিড়কির দরজায় রাত বিরেতে যাওয়া, বেলগাছ কাঁঠাল গাছ সৃষ্টি।
সত্যি ভূতে না পেলে কেউ এমন করে নিজের মাথা নিজে খায়, নিজের পায়ে নিজে কুড়ুল মারে। সাধন সরল মায়ের দৃঢ়তায় অবাক হয়ে যায়। তা এক হিসেবে ওই ভূতে পাওয়া কথাটাই হয়তো সত্যি। যে সত্য মেয়েকে স্কুলে দেবার জন্যে, মেয়ের বয়স অন্তত গোটা 5 হবার জন্যে এক এক করে দিন গুনছিল, সে হঠাৎ সে বিষয়ে এমন নির্বিকার হয়ে গেল কি করে? কিন্তু সত্যি কি নির্বিকার? ওই একটা কারণেই কি মাঝে মাঝে কর্তব্যবোধের বন্ধন ছিন্ন করে এখান থেকে ছুটে পালিয়ে যেতে ইচ্ছা করে না সত্যবতীর? সে তো ভেবে নিয়েছিল অবস্থাকে মানিয়ে নিয়ে চলতেই হবে, অতএব নিজেই পড়িয়ে পড়িয়ে 2 ক্লাসের যোগ্যী করে তুলবে সুবর্ণকে। কিন্তু এলোকেশী যেন ওইটিতে বাগড়া দিতেই বদ্ধপরিকর। সত্যকে মেয়ে নিয়ে পড়াতে দেখলেই রেগে জ্বলে মরবেন তিনি, আর ছুতোনাতায় ডাক দিয়ে উঠিয়ে ছাড়বেন তাকে। সুবর্ণ যদি একবার সেলেট পেন্সিল নিয়ে বসবে তো দূর করে দে, ফেলে দে ইত্যাদি তীব্র মন্তব্যে দিশেহারা করে তুলবেন বেচারাকে। ক্রমশ আরও চালাকি চালাচ্ছেন। সুবর্ণ পড়তে বসলেই ডাকবেন, সুবর্ণ, তো ঠাকুরদা তোকে ডাকছে। সুবর্ণ মায়ের মুখের দিকে দৃষ্টিক্ষেপ করে। সত্য চোখের আগুন চোখে চেপে বলে, যাও শুনে এসো। কিন্তু 2-1 ঘন্টার মধ্যে আর ফেরে না মেয়ে। ফিরতে দেন না এলোকেশী। ঠাকুরদার গায়ে হাত বুলোনোর কাজে তাকে নিযুক্ত করে মেয়ে মানুষের বিদ্যে শেখা যে কতদূর গর্হিত তাই বোঝাতে চেষ্টা করেন নাতনিকে। এতেও কাজ না এগোলে সারা দুপুর তাকে নিয়ে পাড়া বেড়াতে বেরোন। সত্য 1-8 দিন বলে, ঠাকুরকে ফেলে আপনি বেরোন, আমি কাজে থাকি, উনি একা পড়ে থাকেন। এলোকেশী অপ্রতিভতা ঢাকতে বিরক্তিটা বাড়ান। তা থাকবেন না আর কি হবে? কথাতেই আছে, নিত্যি নেই দেয় কে, নিত্যি রুগী দেখে কে। আর ওই মানুষের কাছে বসা না বসা, কথা জড়িয়ে গেছে, রাত দিন মুখ দিয়ে নাল গড়াচ্ছে। কি কথা কইব, কি সেবা করব? আমার আর রুচিও নেই। আজন্ম জ্বালিয়ে পুড়িয়ে খেলেন, এখন বিছানায় পড়েও জ্বালিয়ে খাচ্ছেন। কই, যে লক্ষ্মী ছাড়া মেয়ে মানুষটা চিরটা কাল দখল করে বসে থাকল, সে এসে সেবা করতে পারছে না? সত্য কখনো লজ্জা পেয়ে চুপ করে যায়, কখনো মৃদু প্রশ্ন করে, করতে এলে আপনি বাড়িতে ঢুকতে দেবেন? এলোকেশী সদম্ভ চিৎকার করেন, ঢুকতে দেব? মুড়ো খ্যাংরা নেই বাড়িতে, ভাঙা আসবটি, ওই বুড়োর চোখের উপর ঝেঁটিয়ে বিষ ঝাড়ব না? অঙ্গই পড়ে গেছে, চোখ দুটো তো আছে, দেখবে প্যাট প্যাট করে। আর প্রশ্ন করে না সত্য, আর উত্তর দেয় না। আড়ালে সত্য সুবর্ণকে পড়ার জন্য তাড়না করে। সুবর্ণ কখনো কাঁদে, কখনো সতেজে জবাব দেয়, আমি কি করব, ঠাকুমা যে ডাকে, পড়লে গাল দেয়, ঠাকুমা যা রাগী। বলে, তবু সত্য দিনে দিনে অনুভব করে ঠাকুমার দিকেই ঢল নামছে মেয়ের, ঠাকুমারই ন্যাওটা হচ্ছে। এই লোকসান বুঝি সওয়া কঠিন হয়ে উঠছে ক্রমশ। অথচ সুবর্ণকেও দোষ দেওয়া যায় না। ঠাকুমার কাছেই যে সর্ববিধ প্রলোভনের বস্তু। ঠাকুমার সঙ্গে পাড়া বেড়ানো, ঠাকুমার সঙ্গে ঠাকুরতলায় গিয়ে বসে থাকা, ঠাকুমার কাছেই যত অপথ্যি কুপথ্যি, আর ঠাকুমার কাছেই যত গল্প। শুধু রূপকথার গল্প নয়, এমনি গল্পও চলে। এলোকেশী বলেন, তোর মার কি ইচ্ছে জানিস? কলকাতায় গিয়ে তোকে মেমের স্কুলে পড়িয়ে আপিসে চাকরি করতে পাঠাবে। বিয়ে দেবে না, গয়না কাপড় দেবে না, খালি চোখ রাঙাবে আর পড়াবে। আর যদি আমার কাছে থাকিস তো লাল টুকটুকে বর এনে বিয়ে দেব, এত এত গয়না দেব, লাল বারাণসী শাড়ি দেব। সে বিয়েতে কত ঘটা করব। উৎসুক আগ্রহে অধীর শিশু ঠাকুমার কাছে ঘেঁষে বলে, কি গয়না দেবে ঠাকুমা? এলোকেশী সোৎসাহে বলেন, এই মাথার মোটুক, গলার চিকসাত নড়ি, ডানার মালা, হাতে তাগা, বাজুবন্ধ, মুড়কি মাদুলি, নিচের হাতে বাউটি কঙ্কন, বালা শাঁখা, পায়ে মল চরণপদ্ম। সুবর্ণ বিগলিত কণ্ঠে বলে, আর খোঁপায় ফুল দেবে না ঠাকুমা?
ও বাড়ির কাকিমার মতন? তাও দেব। মাথায় ফুল, কানে ঢেড়ি ঝুমকো। এখন বল, আমার কাছে থাকবি না মার সঙ্গে কলকাতায় যাবি? বলা বাহুল্য, সুবর্ণ সতেজে বলে, তোমার কাছেই থাকব। তোর মা থাকতে দিলে তো মেরে মেরে নিয়ে যাবে। দেবে না বই কি, যাব বই কি। আমি তাহলে এমন কাঁদব আকাশ ফেটে যাবে। এলোকেশে সহর্ষ চিত্তে বলেন, তা তুই পারবি, সে জোর আছে। ওই মায়েরই মেয়ে তো। মা যেমন কুকুর, তার উপযুক্ত মুগুর হবি তুই। তিলে তিলে কাজ এগোয়। দিনে দিনে পূর্ণ শশী রাহুগ্রস্ত হতে থাকে। তাছাড়া মাকে ঠিক একান্ত আপন হিসেবে দেখতেই বা পেল কবে সুবর্ণ? নিতান্ত শৈশবটাটু কেটেছে পিসির কাছে, তারপর সত্যর উদাসীনতায় বাপের কাছেই বেশি বেশি। আবার বাপ চলে যাবার সময় বলে গেছে, তোর মা তোকে আমার সঙ্গে যেতে দিল না। তার উপর মা মানেই পড়ালেখা, যে পড়ালেখাকে ঠাকুমা বিষ দেখে। আর সুবর্ণরও কিছু মধু ঠেকে না। অতএব মা সম্পর্কে একটু বৈরী ভাবই গড়ে উঠছে সুবর্ণর। পরিপূরক হিসেবে ঠাকুমার প্রতি বন্ধুভাব। সত্য এই ধ্বংসের ছবি দেখতে পায়। তীব্র যন্ত্রণায় রাত্রে প্রায়ই ঘুম আসে না সত্যর। মাঝে মাঝে মনের মধ্যে এ প্রশ্ন আসে, আমি কি ভুল করেছি? নবকুমারের প্রস্তাবে কি রাজি হওয়া উচিত ছিল তখন? কিন্তু কে জানত মৃত্যু এমনভাবে কুটিল ব্যঙ্গ করবে সত্যর সঙ্গে? কে জানত একটা অনুভূতিহীন মাংসপিণ্ড পৃথিবীর মাটি কিছুতেই ছাড়তে চাইবে না? আবার ভাবে, ছি ছি, এ কি ভাবছি আমি? এরকম চিন্তাতেও যে প্রায়শ্চিত্তের প্রয়োজন। অবশেষে একটা সিদ্ধান্তে পৌঁছায় সত্য। আর সেই সিদ্ধান্তের বশে নবকুমারকে চিঠি লেখে, তুমি অবশ্য করে কয়েকদিনের ছুটি নিয়ে বাড়িতে আসবে। সুবর্ণকে নিয়ে যাবে তুমি, নিয়ে গিয়ে স্কুলে ভর্তি করে দেবে। যতদিন না আমি যেতে পারি ঠাকুরঝির কাছেই থাকুক। এমনভাবে ইহকাল পরকাল মাটি হতে দিতে পারব না মেয়েটার। ঠাকুরঝির কাছে ভালোই থাকবে। বলতে গেলে সুবর্ণ তো তারই। এই প্রথম নবকুমারের কাছে চিঠি লেখা। এর আগে যা লিখেছে বা লেখে সবই ছেলেদের। প্রথম পত্র কিন্তু প্রেমপত্র নয়। এ চিঠি নিয়ে নবকুমার সদুর কাছে গিয়ে সত্যর আক্কেল এবং নির্বুদ্ধিতা সম্পর্কে খুব গলাবাজি করে। কিন্তু সদুই থামায়, বলে, অন্যায়টা কি বলেছে বউ? একদিকে জড় নামনিশী রুগী, একদিকে সংসার, আর একদিকে ওই দামাল ছটফটে মেয়ে। তার উপর আমার মামিমার মধুমাখা বাক্যি তো আছেই। পেরে উঠবে কেন আর? নয় নয় করে ১.৫ বছর হয়ে গেল। না না, তুই তাকে নিয়েই আয়, আমি দেখব। আহা, পড়া পড়া করে বাঁচে না বউটা। নবকুমারের মুখে আসে, তার চাইতে তুমি যাও না দুদিন, ও চলে আসুক। কিন্তু বলতে পারে না। মুকুন্দ মুখুজ্জের সামনে আসীন। এখন ওই বাজখাই ও রাশভারী পুরুষটির গিন্নি সদু, মামার বাড়ি পড়ে থাকা হতভাগী ভাগ্নি নয়। ঘাড় গুঁজে বলে, বেশ, তাই যাব। কিন্তু অলক্ষ্য দেবতা বোধহয় তখন অলক্ষ্যে উপস্থিত ছিলেন, আর কৌতুকের মেজাজে ছিলেন। তাই তা বিধাতার কৌতুক ছাড়া আর কি। এতদিন যে জড় মাংসপিণ্ডটা শুধু পরমায়ু ফুরনোর অভাবেই পৃথিবীর খানিকটা জায়গা জুড়ে অজপার ঋণ শোধ করছিল, সেই জড়পিণ্ডটা আচমকা এমন একটা মুহূর্তে তার বহু বছরের দখলকৃত জমিন ছেড়ে দিয়ে চলে গেল, যেটা একটা চরম মুহূর্ত। অনেক কাঠখড় পুড়িয়ে, অনেক নিন্দে কুড়িয়ে, আর এলোকেশির অনেক সাপমন্নি উড়িয়ে সত্যবতী যখন কোনো প্রকারে সুবর্ণকে নবকুমারের সঙ্গে বাড়ির বার করতে সমর্থ হয়েছে, আর ক্রুদ্ধ ক্ষুব্ধ কণ্ঠরুদ্ধ নবকুমার মনে মনে প্রতিজ্ঞা করতে করতে পা বাড়িয়েছে সুবর্ণকে নিয়ে গিয়ে তার ওই মায়ামমতা শূন্য হৃদয়হীনা পাষাণী মায়ের নাম ভুলিয়ে ছাড়বে, ঠিক সেই সময় বিধাতা সেই কৌতুকের হাসিটি হাসলেন, যে হাসির ফলে
এলোকেশী সহসা প্রচণ্ড এক চিৎকারে গগন বিদীর্ণ করে ঘর থেকে আছড়ে এসে উঠোনে পড়লেন। এত বিকট চিৎকারের মধ্য থেকে কথা হৃদয়ঙ্গম করা শক্ত, তবে করতে পারলে শুনতে পাওয়া যেত এলোকেশী সদ্যমৃতকে উদ্দেশ্য করে চিৎকার করছেন, ওগো, হাতে করে মেরে ফেলল তোমায়, ব্যাটার বউ হাতে করে মেরে ফেলল। হ্যাঁ, শেষ পর্যন্ত এই কলঙ্কই মাথায় বইতে হল নবকুমার আর সত্যবতীকে। হাতে করে মেরে ফেলেছে তারা নীলাম্বরকে। এলোকেশী আকাশ ফাটিয়ে সবাইকে বোঝাচ্ছেন নাতনিটা তার প্রাণ পাখি ছিল, সেটাকে টেনে হিঁচড়ে বাড়ির বার করে নিয়ে গেল স্বামী স্ত্রীতে পরামর্শ করে। আর বাঁচে মানুষ? যেই বার করে নিয়ে গেল সেই ধরফরিয়ে প্রাণটা বেরিয়ে গেল। যাবে না? এত বড় দাগা বুকে সয়, রোগ জীর্ণ খাঁচাখানা মনের কষ্টে গুঁড়ো হয়ে গেল। যে শুনল সেই ছিচিৎকার দিল শহুরের ছেলে বউয়ের হৃদয়হীনতাকে। কেউ এই প্রশ্ন তুলল না, মন কেমন করবার মতো মনটা নীলাম্বরের ছিল কোথায়? দীর্ঘকাল ধরে বোধহীন অনুভূতিহীন একটা জড় মাংসপিণ্ড মাত্র হয়ে পড়েছিল যে প্রাণীটা শুধু পরমায়ু ফুরোনোর অপেক্ষায়, তার প্রাণ পাখির খবরটা এলোকেশী জানলেন কোন উপায়ে? নবকুমার এসে যখন বাবা বাবা করে সহস্র ডাক ডেকেছিল, এতটুকু চৈতন্যের স্ফুরণ তো দেখা যায়নি সেই পিণ্ডটার মধ্যে। সুবর্ণ চলে যাচ্ছে এই ভয়াবহ ঘটনাকে কেন্দ্র করেই কি তবে ঝলসে উঠল তার বোধ চৈতন্য অনুভূতি? না, এসব প্রশ্ন কেউ তোলেনি। সত্যবতীর পাষাণিত্যটাই প্রধান হয়ে উঠেছিল। কিন্তু সে যাক, নিন্দে তো সত্যবতীর সঙ্গের সাথী। সমস্যা অন্য। সমস্যা এলো পরে। বাপের শ্রাদ্ধ শান্তি তো নবকুমার সাধ্যের অতিরিক্তই করল। সত্যর প্রবল প্ররোচনায় অনিচ্ছা সত্ত্বেও অনেক খরচ করতে হল তাকে। বৃষোৎসর্গ, পণ্ডিত বিদায়, শত ব্রাহ্মণকে ছত্রপাদুকা দান, অনেক কিছুই বিধান বার করেছিল সত্য। সদু এসেছিল মামার শ্রাদ্ধর ঘটায়, এবং একা আসেনি, বরকে আর দুই ছেলেকে সঙ্গে নিয়ে এসেছিল। সদুর পাতাচাপা কপাল দেখে হাঁ হয়ে গিয়েছিল সবাই। তাছাড়া নিতাইয়ের বউ এই উপলক্ষে গ্রামে ঘুরে গেল একবার। এই পর্যন্ত সবই বেশ। গোল বাঁধল যাত্রাকালে। এখন আর সত্যবতীর এখানে থাকার কোনো কারণ নেই, অতএব যাবে। কিন্তু এলোকেশীর একা থাকার প্রশ্নটাও ফেলনা নয়। সত্যবতী প্রস্তাব তুলল, ঠাকরুন এবার চলুন আমাদের সঙ্গে। এই প্রস্তাবের খবরে সদু অবশ্য আড়ালে বলেছিল, মর নির্বুদ্ধির ঢেকি, নিয়ে যাওয়া মানে তো চিরকালের মতো নিয়ে যাওয়া। তার মানে তোর সুখের সংসারে কুলকাঠের আংরা জেলে দেয়া। এতগুলো দিন তো হারমাস কালি করলি, স্বামী পুত্তুরের হাড়ির হাল হলো। তার পুরস্কার হলো খানিক বদনাম। এখন আবার শাউরিকে মাথায় করে নিয়ে যা, আর ও তোর বুকে ভাতের হাড়ি বসাক। বলেছিল সদু, কিন্তু নবকুমার হাতের চাঁদ পেল। মার যদি এত বড় একটা সুব্যবস্থা হওয়া সম্ভব হয়, আর ভাবনা কি? সত্যি সত্যর বুদ্ধি আছে, সাহসও আছে। কিন্তু এলোকেশী এই সুব্যবস্থায় কর্ণপাত করলেন না। তিনি আরেকবার ছেলেকে ধিক্কার দিলেন। বাপ মরতে মরতে ভিটেই সন্ধেপিদিম বন্ধ করার প্রস্তাব। সন্ধ্যাদীপ, তা তার জন্যে জ্ঞাতিদের কাউকে বলে কয়ে এলে? গলায় দড়ি এলোকেশীর। যাদের দেখলে বিষ ওঠে তাদের শরণাপন্ন হতে যাবেন? তাছাড়া এই চিরকালের জায়গা ছেড়ে বৃদ্ধ বয়সে শহুরে খাঁচায় দমবন্ধ হয়ে মরতে যাবেন তিনি তার বিবি বউয়ের সুবিধে করতে? ওসব দুর্মতি ছাড়ুক নবকুমার। তাহলে সমস্যার সমাধানটা কি? কি আবার, রাতে আগলাতে একটা শক্তপুক্ত মেয়েলোক ঠিক করে রেখে যাক নবকুমার মায়ের জন্যে, আর মায়ের এই শোকাতাপা প্রাণ শীতল করতে মেয়েটাকে রেখে যাক। এক্ষুনি ওকে ছিঁড়ে নিয়ে গেলে এলোকেশীয় নির্ঘাত প্রতিপদাঙ্ক অনুসরণ করবেন। নবকুমার মাথায় হাত দিয়ে বললে, শুনলে কথা? সত্যবতী যাত্রাকালের গোছগাছ করছিল। সে গোছ বন্ধ না রেখেই বলল, শুনলাম বই কি। এখন উপায়? উপায় আর কি,
মাকে দমবন্ধ করে মেরে ফেলার ব্যবস্থা তো করে লাভ নেই, তার থেকে একটা ঝিয়ের ব্যবস্থাই করো। আর সুবর্ণ? সুবর্ণ আমাদের সঙ্গেই যাবে। সংক্ষেপে রায় দেয় সত্য। তা তো যাবে, কিন্তু একেই তো বাবার জন্যে বদনামের শেষ নেই, তার উপর মা যদি সত্যি... কি, যদি মন কেমন করে মরে যান? সত্য একটু তীক্ষ্ণ হেসে বলে, তাহলে তো সহমরণের পুণ্যই হয়ে যায়, একই অনলে দগ্ধ হয়ে উভয়ের মৃত্যু। তামাশা করছ? পাগল, এ কি আবার তামাশার কথা? আমি কিন্তু বলতে পারবো না মাকে। তোমায় বলতে হবে না, যা বলার আমিই বলবো। কিংকর্তব্য বিমূঢ় নবকুমার বুঝে উঠতে পারে না এক্ষেত্রে কি করা উচিত। মা যেটা বলছে সেটা অযৌক্তিক, বউ যেটা বলছে সেটা অকর্তব্য। তাহলে অবশ্য একটা কাজ আছে নবকুমারের, চিরকালের কাজ। প্রথমে একবার সত্যর কথার প্রতিবাদ করে নেওয়া। সেটাই করে, বলে পিতৃহত্যার পাতক হয়েছি, আবার মাতৃহত্যার পাতক হব। সত্য অবিচল। উপায় কি? তোমার ললাটে যদি বিধাতা এই দণ্ড লিখে থাকে তাই হবে। সুবর্ণ তোমার একলার নয়, বাপ ঠাকুমারও ওর উপর দাবি দেওয়া আছে। তা অবশ্যই আছে, তবে কতখানি আছে তার ফয়সালা করতে তো আবার তোমাদের আইন আদালত করতে হয়। কি বললে? কি বললে তুমি? কিছু না, যা বলাচ্ছ তাই বলতে হচ্ছে। শ্বশুরের সময় তো কর্তব্য উতলে উঠেছিল, আমাকে একেবারে ধুলো রধম করেছিলে। এখন শাশুড়ির বেলায় এমন মারমূর্তির কারণ? কারণ বোঝাতে বসি এত ধৈর্য আমার নেই। সুবর্ণ আমার সঙ্গে যাবে, এই হচ্ছে কথা। সত্যর শেষ কথা, অতএব এ কথার নড়চড় নেই। তাছাড়া ওদিকে ছেলে দুটো তালেবর হয়ে উঠছে, আর মা অন্তঃপ্রাণ তাদের। বাপের সঙ্গে আদৌ বনে না, কাজেই পৃষ্ঠবল সত্যরই বেশি। কলেজ কামাই হচ্ছে বলে চলে গেছে ছেলেরা, কিন্তু যাবার সময় বলে গেছে, মা যা বলবেন নিশ্চিত যেন তাই করা হয়। এ কি বেপরোয়া কথা, এ কি দুঃসাহসিক কথা! বাপ তুচ্ছ, মা প্রধান। নবকুমার এ সমালোচনা তুলেছিল, কিন্তু সত্যর ব্যঙ্গ থামিয়ে দিয়েছে তাকে। সত্য বলে উঠেছিল, আহা, ওতে রাগের কি আছে? মাতৃভক্তর বংশ মাতৃভক্ত হবে না কেন? মাতৃভক্ত কি খারাপ বস্তু? যদিচ মেয়েকে আর বউকে এই দীর্ঘকাল পরে নিয়ে যেতে পেরে কৃতার্থ হচ্ছে নবকুমার, তবু স্বভাববশেই এই তর্ক, এই প্রতিবাদ। যথারীতি শেষ পর্যন্ত সত্যর ইচ্ছাই জয়ী হল। প্রায় 2 বছর পর আবার শ্বশুরবাড়ির চৌকাঠ ডিঙল সত্য, স্বামীর সঙ্গে মেয়ের হাত ধরে। পেছনে মরা কান্না কাঁদতে লাগলেন এলোকেশী আছড়ে আছড়ে, কপালে ঘা মেরে মেরে। এবার কিন্তু গ্রামের লোক এলোকেশীর কাজকে তেমন সমর্থন করল না। বলতে লাগল, ছেলে বউ নিয়ে যেতে চাইছিল তা গেলেই হতো। কালীগঙ্গার দেশ, কত বড় একটা তীর্থস্থান, যেতে বাধা কি ছিল? সত্যি তো আর ছেলে অফিস ছেড়ে দিয়ে বসে থাকবে না, আর বউও চিরকাল স্বামী পুত্রের সংসারকে ভাসিয়ে বসে থাকবে না। তবে একা ঘরে কোন দিন মরে থেকে পাড়ার লোকের হাট জ্বালাবি। তাছাড়া ছেলেটা যাত্রা করছে, মহাগুরু নিপাতের বছর পড়ল, মরা কান্না কেঁদে এ কি অকল্যাণ করা? এ যাবৎকাল এলোকেশীর সকল প্রকার আচার আচরণই সমর্থনযোগ্য ছিল, এই প্রথম তাতে ভাঙন ধরল। কে জানে কেন? কে বলতে পারে কারণ? এলোকেশী একা থাকায় পরোক্ষে পাড়ার লোকের উপর কিছুটা দায়িত্ব পড়ল, তাই কি? অথবা বেশ কিছুটা বেওয়ারিশ জমি জমা, বাগান, পুকুর, গাছগাছালির সূক্ষ্ম লোভে বাগড়া পড়ল, তাই? ফলে ভর্তি 3টে বাগান এলোকেশীর, মাছে ভর্তি 2-2টো পুকুর, তাছাড়া এদিকে ওদিকে আরো কত সব। নাকি অত লুব্ধমনা নয় এলোকেশীর বান্ধবীরা? এ শুধু চিরাচরিত নিয়মের প্রভাব। বৈধব্যে স্ত্রীলোকের বাজার দর একটু পড়েই যায়। কর্তার গিন্নির দামই আলাদা। কর্তা গত হলে যা কিছু জোর, গলার জোর। সে যাই হোক, মোট কথা অবস্থাটা এই।
এমনকি নিতাইয়ের বউ পর্যন্ত নবকুমারের মুখে ওই মরা কান্নার গল্প শুনে সত্যবতীর পক্ষ হল হয়তো মনের অবস্থা তার হঠাৎ একটা কারণে ভয়ানক খারাপ হয়ে গিয়েছে বলেই। শ্রাদ্ধের নেমন্তন্ন সেরে বেশ উৎফুল্ল মনেই কলকাতায় ফিরেছিল বেচারি। এসেই মাথায় বাজ, অভাবনীয় কাণ্ড। গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আপনারা শুনছিলেন আশাপূর্ণা দেবীর লেখা প্রথম প্রতিশ্রুতি, আজ ত্রয়োবিংশ পর্ব। আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি। আপনারা যারা প্রথমবার মতো শুনছেন কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন। গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। নিজে ভালো থাকবেন, আশপাশের লোকজনকে ভালো রাখবেন। টাটা।